ॐ ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। জয়গুরু জয় মা, সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠান, যার নাম ঠাকুরের ভুবন। ঠাকুরের দিব্য জীবনে অনেক সাধু সন্ত প্রমুখের সাথে ঠাকুরের সাক্ষাৎ হয়েছে। ঠাকুরের প্রচুর শিষ্যগণও আছে, কিন্তু সেই শিষ্যগণের মধ্যে অনন্য কিছু শিষ্য যারা ঠাকুরের মতনই চির অমর হয়ে আছে, তারই মধ্যে অন্যতম হলেন ভুবন মহারাজ। আসুন আজকে এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে আমরা ভাস্কর চক্রবর্তীর কণ্ঠে শুনে নিই ভুবন মহারাজ ও ঠাকুরের ইতিকথা। জয় গুরু। জয় গুরু। ঠাকুর মহারাজকে প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিগম বার্তা। আজকে আমি একটি অধ্যায় নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখুন, আমরা যারা ঠাকুর মহারাজকে চোখে দেখিনি, তার সঙ্গে কথা বলিনি, তাকে পা ছুঁয়ে প্রণাম করতে পারেনি, স্পর্শ করতে পারেনি, তার সেবা করতে পারেনি, তাদের মধ্যে একটা অপূর্ণতা আছে, অবশ্যই আছে। এবং সেই অপূর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কি পথ? না, ঠাকুরের যারা পার্ষদ ছিলেন তাদের মুখ থেকে ঠাকুরের কথা শোনা। কিছুটা হলেও আমরা পূর্ণতার দিকে এগোতে পারতাম, কিন্তু তার উপায় নেই। কারণ ঠাকুর মহারাজের তখনকার যারা পার্ষদ, তারা কেউই এখন আর আমাদের মধ্যে নেই। তারা সবাই নিগম লোকে অবস্থান করছেন ঠাকুরের সাথে। কিন্তু তাদের লেখন, যে লেখার মাধ্যম দিয়ে এই সারস্বত জগতে, সারস্বত গ্রন্থাবলীর মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। আজ আমি এরকমই একটি সারস্বত গ্রন্থাবলী থেকে কিছু অংশ আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সামনে হাজির করব ঠাকুর মহারাজের পার্ষদ এবং ঠাকুরের সেবক ভুবন মহারাজকে। হ্যাঁ, পরবর্তীতে যার নাম হয়েছিল ভুবনানন্দ সরস্বতী। তিনি কি বললেন
ঠাকুর সম্বন্ধে। ঠাকুর কেমন ছিলেন, ঠাকুরের লীলা কেমন ছিল, সেই সম্বন্ধে। তাহলে চলুন আমরা একটু পিছিয়ে যাই প্রায় 130-35 বছর আগে, যখন ঠাকুর মহারাজ স্থূল দেহে অবস্থান করছেন। ভুবন মহারাজ ঠাকুরের কাছে এলেন। তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, এই ভুবন মহারাজ কে ছিলেন? ভুবন মহারাজ পূর্বাশ্রমে ছিলেন অবিভক্ত বাংলার পাবনা জেলার তৎকালের অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম দীঘলকান্তি গ্রামের এক সন্তান। তিনি ওই দীঘলকান্তি গ্রামের এক জমিদার শ্রেণীর বন্দ্যোপাধ্যায় পরিবারের ছেলে ছিলেন। প্রথম যৌবনেই তিনি ঠাকুর মহারাজের আকর্ষণে ঠাকুর মহারাজের উদ্দেশ্যে গৃহত্যাগ করেন। ওই সময় তার পরিধানে কি ছিল? ফরাসডাঙ্গার ধুতি, সিল্কের পাঞ্জাবি, আর হাতে হীরের আংটি। আর তার সঙ্গে ছিলেন তার এক বন্ধু হরিদাস। তারা দুজনেই বেরিয়ে পড়লেন ঠাকুর মহারাজের দর্শনের উদ্দেশ্যে। শুরু হলো যাত্রা। প্রথমে রেলগাড়ি, তারপরে পায়ে হেঁটে, তারপরে স্টিমারে এবং শেষে সাঁতার কেটে পৌঁছলেন কোথায় সেটা বলি। পৌঁছলেন তিনি ওই ডিব্রুগড়ের কাছাকাছি এক জায়গায়। পথে দেখা হলো এক পাগলির সঙ্গে। সে তাদেরকে বলল, ডিব্রুগড়ে গেলে কাঁচা সোনা পাকা হবে গো। তারা এলেন ডিব্রুগড়। কাঁচা সোনা পাকা হবার হয়তো কিছুটা বাকি ছিল। সঙ্গের অর্থ তহবিল তখন প্রায় শূন্য। কিন্তু তারা কিন্তু থেমে যায়নি। তাদের জীবন দেবতা যেন অন্তর হতে বলছেন, এগিয়ে চল, এগিয়ে চল। তারপর তারা হাঁটা শুরু করলেন। পথশ্রমে ক্লান্ত হয়ে, দেহ অবসন্ন, ক্ষুধায় প্রাণ অস্থির, তবু পথ চলার বিরাম নেই। ডিব্রুগড় থেকে তিনসুকিয়া, তারপর শিবসাগর, জোরহাট, অবশেষে কোকিলামুখ মঠ। মঠের তপবন সদৃশ্য শান্ত পরিবেশ দেখে তাদের মন প্রাণ জুড়িয়ে গেল। মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা যে যার কাজে ঘোরাফেরা করছিলেন মঠে। এর মধ্যেই একজন এসে তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের এখানে আসার উদ্দেশ্য জানতে চাইলেন। তারপর ঠাকুরের প্রসাদ তাদেরকে দেয়া হলো। তারা দুপুরের প্রসাদ, অন্ন ব্যঞ্জন গ্রহণ করে হাত পা ধুয়ে গৌরাঙ্গ ঘরের বারান্দায় বসে বিশ্রাম করছেন। তখন সূর্য অস্তমুখী। হঠাৎ জুতোর মচমচ করে শব্দ। এক দিব্য পুরুষ তাদের সম্মুখে যেন এগিয়ে আসছেন। পরিচয় কিছু না জেনেই তাদের যেন মনে হলো, এই তো, ইনি তো আমাদের প্রাণের দেবতা। দূর থেকে দর্শন করলেন ঠাকুর মহারাজকে। তারপর সামনাসামনি গিয়ে ঠাকুরকে প্রণাম। তারা বললেন যে, আমরা দুজনেই ঠাকুর ব্রাহ্মণ সন্তান।
আর আমি, যদি আপনি আশ্রয় দেন, তাহলে আমি আমার পাক নিজে করেই খাবো। তখন ঠাকুর বললেন, বেশ 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 বেশ, খুব ভালো, তাহলে তুমি বরং মঠের এই পাকের দায়িত্ব নাও এবং পরিবেশনের দায়িত্ব নাও, প্রসাদ দেওয়ার। তারা তো খুব আনন্দ পেলেন এবং আনন্দিত হয়ে সেই কাজে লেগে পড়লেন। এই শুরু হলো ভুবন মহারাজের মঠের জীবন। এরপর আপনাদেরকে আরো কতগুলো ছোট ছোট কাহিনীর কথা, সত্য ঘটনার কথা, সেগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। এতক্ষণ আমরা শুনছিলাম ঠাকুর মহারাজের এবং ভুবন মহারাজের অমূল্য সব গল্প কথা, যেগুলো অনেকেরই আমাদের অজানা। সেই মূল্যবান কিছু গল্প আমরা আবারও শ্রবণ করব, কিন্তু তার মাঝখানে একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা শুনে নিই বর্ণালী ভাদুরীর কণ্ঠে একটি ঠাকুর সঙ্গীত। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম বার্তা সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ঠাকুর মহারাজকে একটি সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। হে সখা মম হৃদয়ে রব, হে সখা মম হৃদয়ে রব, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রব, হে সখা মম হৃদয়ে রব। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রব, হে সখা মম হৃদয়ে রব, হে সখা মম হৃদয়ে রব। তোমার প্রদত্ত সেই সম্পর্কিত তথ্য অবলম্বনে ঠাকুরের একটা লীলার কথা তিনি বললেন, সেইটা আপনাদের কাছে বলার চেষ্টা করছি। ভুবন মহারাজের মঠের অন্তেবাসী হওয়া হয়ে গেছে প্রায় ধরুন 5 থেকে 6 মাস। একদিন রাত্রে তিনি শুয়ে আছেন, তার পাশে চিদানন্দ মহারাজ আছেন এবং তার বন্ধু হরিদাস। হঠাৎ করে কতগুলো কর্কশ কুকুরের ডাক শুনতে পেলেন রাত্রিবেলা। প্রচন্ড চিৎকার, তার ঘুম গেল ভেঙে। তারপর তিনি বুঝলেন যে ওই ডাকের মধ্যে কি যেন তার নাম করে ডাকছে। তিনি বেশ ভয় পেয়ে গেলেন। তিনি পাশে শুয়ে থাকা চিদানন্দ মহারাজকে একবার ঠেলা দিলেন। দাদা দাদা দেখো না, কুকুরগুলো খুব ডাকছে, আমার নাম করে ডাকছে। চিদানন্দ মহারাজ ঘুমের ঘোরে এপাশ থেকে ওপাশ ফিরতে ফিরতে তাকে বললেন যে শুয়ে পড়ো, যা হয়েছে কাল সকালে ঠাকুর মহারাজকে বলবে।
নিশির ডাক। শোনো, কখনোই মঠের বাইরে, মঠের গণ্ডির বাইরে কিন্তু যেও না। সেদিন রাত্রির মতো তো আবার ঘুমিয়ে পড়লে। দুদিন বাদে আবার রাত্রিবেলা ওই একইভাবে কুকুরের ডাক, কর্কশ ডাক, এবং তার মধ্যে দিয়ে যেন ভুবন মহারাজের নাম ধরে কেউ ডাকছে। তিনি সত্যি এবার ভয় পেলেন। কি করবেন? এবার তো ঠাকুরকে জানাতেই হবে। তাই সেদিনটা কোন রকমে রাত্রিটা পার হওয়ার পর পরদিন সকালে তিনি স্নান করে ঠাকুরকে যেমন প্রণাম করতে যান, ঠাকুর মহারাজের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তিনি পূর্ব রাতের সমস্ত কথাটা ঠাকুরকে জানালেন। ঠাকুর মহারাজ তার দিকে একবার তাকিয়ে শুধু বললেন, এবার যেদিন এরকমটা হবে সেদিন তুমি যাবে এবং গিয়ে জিজ্ঞাসা করবে কে সে আর কি চায় সে। তবে হ্যাঁ, আমার এই মঠের গণ্ডির বাইরে কিন্তু যাবে না। ভুবন মহারাজ ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন এবং সেটাই মাথায় রাখলেন। তারপরে বোধহয় একদিন বা দুদিন রাত্রে এরকমটা কিছু হয়নি। তারপরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার তিনি ঠাকুরের কথায় সাহস পেয়েছেন। সেদিনকার ওই চিদানন্দ মহারাজকে আর ডাকলেন, নিজে উঠে পড়লেন। উঠে পড়ে তিনি বাইরে এলেন, এগোতে থাকলেন। এগোতে এগোতে মঠের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি শোনার চেষ্টা করছেন যে ওই আওয়াজটা কোথা থেকে আসছে। তিনি বুঝতে পারলেন যে ওই মঠের বাইরে যে জলাভূমিটা আছে ওইরকম একটা জায়গা থেকে ওই আওয়াজটা আসছে। তিনি সেদিকে তাকালেন, দেখলেন একটা ছোট্ট আলোর বিন্দু ওই জলাভূমিতে আছে। তিনি তাকানোর সাথে সাথে সেই ছোট্ট বিন্দুটা যেন আস্তে আস্তে বড় হতে হতে তার দিকে ধেয়ে আসতে লাগলো। তিনি ভয় পেলেন ঠিকই, কিন্তু ঠাকুরের কথা চিন্তা করে ওখানে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? তখন তিনি পরিচয় দিলেন ওই আলোক বিন্দু যে তিনি হলেন ভুবন মহারাজের মেজ দাদার স্ত্রী, মানে তার বৌদি। তিনি খুব কষ্টে আছেন। ভুবন মহারাজের কাছে তিনি অনুরোধ করছেন ঠাকুরকে যেন তিনি বলেন যে তাকে উদ্ধার করার জন্য। চলে এলেন ভুবন মহারাজ, শুয়ে পড়লেন। পরদিন সকালে ঠাকুর মহারাজের কাছে গিয়ে আগের দিনের রাত্রের সমস্ত ঘটনাটা জানালেন। তারপর ঠাকুর একটু মুচকে হাসলেন, এসে বললেন, যাও, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ভুবন মহারাজ ঠাকুরকে প্রণাম করে চলে এলেন, আশ্বস্ত হলেন যে আর কিছু হবে না। প্রায় 2-3 দিন অতিবাহিত হয়েছে, আর কোনো শব্দ নেই। আবারও একদিন রাত্রিবেলা সেই একই ঘটনা, আবার সেই কর্কশ কুকুরের ডাক, আর সেই যেন ভুবন মহারাজের নাম ধরে সে ডাকছে। এবার ভুবন মহারাজ উঠে গেলেন, আবারও সেই
মঠের গেটের কাছে। দেখলেন ওই জলাভূমি থেকে ওই আলোক বিন্দু আবারও তার দিকে ধেয়ে আসছে। ধেয়ে এসে যখন তার সামনাসামনি, তখন ভুবন মহারাজ বললেন, আমি তো বলেছি ঠাকুরকে তোমার কথা, ঠাকুর সব ঠিক করে দেবেন বলেছেন। তখন সেই আলোক বিন্দু থেকে জানান দেয়া হলো ভুবন মহারাজকে, ঠাকুর আমাকে উদ্ধার করে দিয়েছেন, আমি এখন খুব ভালো আছি, সেইটি তোমাকে জানাতে এলাম। আমি ভেবেছিলাম ঠাকুরের কাছে যাব, কিন্তু সে সাহস আমার হলো না, তাই তোমাকে জানিয়ে দিলাম। ভুবন মহারাজ শুনে ফিরে এলেন। তার কিছুদিনের পর ভুবন মহারাজ তার পূর্বাশ্রম থেকে চিঠি পেয়েছিলেন যে তার বৌদি জল তুলতে গিয়ে কুয়োতে পড়ে গিয়ে মারা যান। তাই তার আত্মা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ঠাকুর মহারাজ কিন্তু তাকে মুক্তি দিলেন। এরকম আরো অনেক ঘটনা নিয়ে আপনাদের কাছে আবার আসছে। জয়গুরু, এতক্ষণ আমরা শুনছিলাম ঠাকুর মহারাজের এবং ভুবন মহারাজের সেই অমূল্য কাহিনী। অনেকক্ষণ ধরে আমরা শুনছি ঠাকুরের সেই কাহিনীগুলি, যা আমাদের প্রাণকে মুগ্ধ করে তুলছে। কিন্তু এরই মাঝে আমরা আরেকবার শুনে নেব বর্ণালী ভাদুরীর কণ্ঠে আরেকটি সঙ্গীত। জয় গুরু। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, স্থলিত শিথিল কামনার ভার, বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, চির পিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া, বিকারে
বিকায়ে দিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। ছোট পরাদা। আরেকটি ঠাকুরের লীলা আপনাদের সামনে নিয়ে এলাম। মঠে আসার পর ভুবন মহারাজ লক্ষ্য করেন যে মঠে বেশ কিছু সন্ন্যাসিনী আছেন, মানে মহিলারা আছেন। তো তাদের মনে একটা সন্দেহ হল। তো তারা কি করবেন? মঠের অন্তবাসী হওয়ার পর ধীরে ধীরে তাদের চোখ পড়ল কয়েকজন মহিলারা সেখানে অবস্থান করছে। এরা কি? ঠাকুরের সঙ্গে তাদের কি সম্পর্ক? এসব কিছুই যখন তাদের জানা ছিল না, সন্দেহ জাগাটা স্বাভাবিক। সন্দেহ জাগল কি সম্বন্ধে? ঠাকুরের চরিত্র সম্বন্ধে। তাই তাদের সন্দেহ নিরসন কল্পে একটি দুঃসাহসিক অভিযান করলেন ভুবন মহারাজ। ঠাকুরের ঘর কখনো ভিতর থেকে বন্ধ করতো না, দরজাটা ভেজানো থাকত। তাই দুই বন্ধু, মানে ভুবন মহারাজ এবং হরিদাস, এরা দুজনে পরামর্শ করে সুযোগ মতো এক মুহূর্তে অন্ধকারে গা ঢাকা দিয়ে গুটি গুটি পায়ে ঠাকুর মহারাজের খাটের তলায় অবস্থান করলেন। প্রচন্ড মশা কামড়াচ্ছে, কিন্তু আওয়াজ করা যাবে না। এই অবস্থায় তারা অপেক্ষা করছেন যে কি হয় কি হয়। তাদের অত্যন্ত ব্যাকুলতা, কিন্তু নিদ্রা দেবী তাদের ওপর ভর করে। তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কেমন যেন একটা ফিস ফিস শব্দে ভুবন মহারাজের ঘুম গেল ভেঙে। শোনার চেষ্টা করলেন যে এই আওয়াজটা কোথা থেকে আসছে। তারপরে একটা আলো ছায়ার একটা খেলা দেখলেন। বুঝতে পারলেন না ব্যাপারটা কি হতে যাচ্ছে। কিছুক্ষণ এইভাবে অতিবাহিত হওয়ার পর তারা অনুভব করলেন যে আমাদের এবার এখান থেকে চলে যেতে হবে, কারণ ভোরের আলো কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠবে। তাই এরা আস্তে 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 গুটি গুটি মেরে গড়িয়ে গড়িয়ে ঠাকুরের খাটের তলা থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে যখন ঠাকুরের দরজাটা দিয়ে বেরোতে যাবেন, উঠে দাঁড়িয়ে দেখেন এক আশ্চর্য দৃশ্য। দেখলেন ঠাকুরের বিছানাতে, ঠাকুরের পাশে কোন রক্ত মাংসের নয়, এক আলোক উজ্জ্বল দেবী মূর্তি শুয়ে আছে। অবাক হলেন ভুবন মহারাজ। তারপর
বেরিয়ে চলে এলেন ঠাকুরের ঘর থেকে। পরদিন সকালের যে নিত্যকর্ম করে ঠাকুর প্রণামে এলেন, ঠাকুরকে প্রণাম করলেন, প্রণাম করে দাঁড়িয়ে আছেন ঠাকুরের পাশে। ঠাকুর কিছুক্ষণ অপেক্ষা করার পরে বললেন যে, কিরে, কিছু বলবি আমাকে? ভুবন মহারাজ মাথাটা নিচু করলেন। তারপর ঠাকুর আবারও বললেন, কিরে, বল, কি বলবি, কি জানতে চাস? এইবার ভুবন মহারাজ বললেন আগের দিন রাত্রের কথা। কে ছিল ঠাকুর? তোমাকে বলতেই হবে। ঠাকুর বললেন যে, ঠাকুর এড়িয়ে যেতে চাইলেন। ভুবন মহারাজ বললেন যে, তাহলে আমি এই মঠে আর থাকবো না, আমি মঠ থেকে চলে যাব। তখন ঠাকুর মৃদু হেসে বললেন, বাবা মার সম্পর্ক বুঝিস? আমি যদি তোদের বাবা হই, তুই যাকে দেখেছিস সে হলো তোর মা। শুধু তোর নয়, এই জগতের মা, জগৎ জননী। তার দর্শনে যখন করলি, তার পা দুটো চেপে ধরতে পারলি না, তোর তো জীবন ধন্য হয়ে যেত। ভুবন মহারাজ কেঁদে ফেললেন, ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করে কাঁদতে শুরু করলেন। এরকম অনেক কথা ভুবন মহারাজের, সব আপনাদের কাছে নিয়ে আসবো। নিগম বার্তার এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করলাম ঠাকুর আর তার প্রাণপ্রিয় শিষ্য ভুবন মহারাজের কথা। এই অনুভূতি আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে, আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। এই রকমই আরও অনুভূতি পাওয়ার জন্য নিগম বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নিগম বার্তার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। নিগম বার্তাকে আরও বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে নিগম রস আস্বাদনের সুযোগ পায়। আজকের মতো নিগম বার্তা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী সপ্তাহে শুক্রবার রাত্রি 8টা, বাংলাদেশ 8:30। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় গুরু।